এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ। উপস্থিত আছেন ABM আমিনুল্লাহ নুরি, অতিরিক্ত সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা সিটি কর্পোরেশন। উপস্থিত কাউন্সিলর বিন্দু, সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিন্দু, সুধীবিন্দু, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ 50তম বিজয় দিবস। এক সাগর রক্তেরই বিনিময়ে 1971 সনে এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম। এই বিজয়ের একটা ইতিহাস আছে। ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসতেন, বাংলায় জন্মেছেন বলে বাংলার মানুষের দুঃখ দুর্দশা তাকে ব্যতীত করত। 1943 সনে যখন 40-50 লক্ষ লোক সেই ব্রিটিশ আমলে না খেয়ে মারা গিয়েছেন, বঙ্গবন্ধু সেদিন খুব বড় বয়সের লোক ছিলেন না, ব্যথিত হয়েছেন। দিনে দিনে দেখেছেন মানুষের কষ্ট আর বাঙালির বঞ্চনা গঞ্চনার সমস্ত কিছু দেখে দিনে দিনে বড় হয়েছেন। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে পাকিস্তান সৃষ্টি করেছেন, সে পাকিস্তান দেখলেন যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমাদেরকে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিকতার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আমাদেরকে শিক্ষা দীক্ষার অর্থনৈতিক সকল খাতে বঞ্চিত করা হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে জাতির জনক বাঙালি মানুষগুলার অধিকারের জন্য তার ছাত্র জীবন থেকে অসংখ্য লড়াই সংগ্রাম আন্দোলনে যোগদান করেছেন এবং দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের পরিণতি স্বরূপ বারবার জেলের প্রকোষ্ঠে তাকে দিন কাটাইতে হয়েছে। শত নির্যাতন আর অত্যাচার তাকে রুদ্ধ করতে পারে নাই। বাঙালির অধিকার আদায়ের জন্য তার সংগ্রাম অব্যাহত ছিল। অনেক কায় কষ্টে পথে ঘাটে হাটে বাজারে গ্রাম গঞ্জে ঘুরে গোটা মানুষদের ঐক্যবদ্ধ করলেন পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, স্বীয় অধিকার আদায়ের জন্য। বঙ্গবন্ধু ভাবতেন, বুঝতেন যে আমরা বাঙালি মানুষ, আমাদের এমন কোনো যোগ্যতার অভাব নেই যে কারণে আমরা এরকম নিষ্পেষিত হতে হবে। তাই সেদিন বঙ্গবন্ধু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এই মানুষগুলা যদি অধিকার পায়, সুযোগ পায়, অবশ্যই তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। তারা মানুষের মতন মানুষ হিসাবে জীবন যাপন করতে পারবে এবং পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাদের স্থান করে নিতে পারবে। এই ধারণাটা বঙ্গবন্ধুর ছিল। ইতিহাস অনেক দীর্ঘ, সবাই জানেন। আমাদের বিজ্ঞ বক্তারা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সেই 1947 সনের স্বাধীনতার পর থেকে দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের পরে 1970 সালে বাঙালি মানুষগুলার অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু নির্বাচনে অংশগ্রহণ করেন। সমগ্র পাকিস্তানের মানুষ বঙ্গবন্ধুকে একক সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার মাধ্যমে তাকে পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন। কিন্তু যেহেতু পাকিস্তানিরা যদি ক্ষমতায় না থাকে তাইলে বাঙালিদেরকে শোষণ করতে পারবে না। এদেশের পাট বিদেশে রপ্তানি করে যে আয় হবে তা পাকিস্তানে তারা বিনিয়োগ করবেন। এখানের কাগজ উৎপাদন করে সেটা বাইরে রপ্তানি করে তারা সেখানে সে অর্থ তাদের দেশে বিনিয়োগ করবেন। চাকরি বাকরি, পুলিশ, সেনাবাহিনী কোথায়ও আমাদের সম অধিকার নেই এবং ছাত্রদের অধিকার নেই। শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থাতে একটা বড় ধরনের বৈষম্য ছিল। আমার প্রচুর আত্মীয় স্বজনরা, মুরব্বীরা করাচিতে চাকরি করতেন।
সেখানকার অবস্থা আবার বাংলাদেশের অবস্থা তারা স্বচক্ষে দেখে বর্ণনা করেছেন। জাতির জনক সেগুলা সবগুলাকে মাথায় রেখে আমাদের অধিকার আদায়ের জন্য 6 দফা আন্দোলন, 6 দফা ঘোষণা করলেন, আন্দোলন করলেন। 6 দফাতে আমাদের অধিকারের কথা বলা হয়েছে, আমাদের ন্যায্য পাওনার কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত 70-এর নির্বাচনে তারা ক্ষমতা হস্তান্তর করলেন না। না করার পরে বঙ্গবন্ধু 7ই মার্চের উনি নিশ্চিত হলেন যে তারা কোনো অবস্থাতে আমাদের অধিকার আদায়ের সুযোগ করে দেবেন না। তাই তিনি 7ই মার্চের যে রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমরা বঙ্গবন্ধুর সেই অমর বাণী বুকে ধারণ করে বাঙালি 7.5 কোটি মানুষ সশস্ত্র পাকিস্তানি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে চাপায় পড়েছে। কত মানুষের জীবন গিয়েছে, কত মা বোনের ইজ্জত গিয়েছে, কত বাড়িঘর পোড়াই দিয়েছে, সেদিকে আমরা কেউ খেয়াল করিনি। আমরা সবাই বঙ্গবন্ধুর আহ্বান আর 25শে মার্চ দিবাগত রাত্রে ইয়াহিয়া খানের সাথে যখন নাকি আলোচনা ভেঙে যায়, তখন বঙ্গবন্ধু বাঙালি জাতি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে বাঙালি মানুষের কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমি এখানে ঘোষণা নিয়ে একটু ব্যাখ্যা দিতে চাই। লেজিটিমেটিভলি, আইনসম্মতভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটি দেশের নাগরিকরা তাদের দেশের মালিক, এদেশের মানুষ এদেশের মালিক। আর মালিকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1970-এর নির্বাচনে বাঙালি জাতির ভাগ্য নির্ধারণ করার মতন ক্ষমতা দিয়েছেন। সো হি ইজ দ্য অনলি পারসন হ্যাভ বিন এম্পাওয়ার্ড বাই দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, অথবা এই দেশের মানুষ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়েছেন টু ডিটারমাইন দ্য ফেট অফ দ্য নেশন। বঙ্গবন্ধু ছাড়া আর কাউকে তো কেউ এই দেশের মানুষ সেদিন ক্ষমতা দেন নাই। লেজিটিমেটিভলি, আইনসম্মতভাবে, সো হি ইজ দ্য অনলি পারসন have been empowered and the right person for the proclamation of the independent. বঙ্গবন্ধু ছাড়া কেউ ঘোষণা দিতে পারেন না। ঘোষণা দিলে সেটা ঘোষণা হবে না। আমি এক জায়গায় বলেছিলাম পার্লামেন্টে একটি বক্তৃতা দিতে গিয়ে, আমি 10ম শ্রেণীর ছাত্র, বঙ্গবন্ধু যেভাবে বলতেন এরকম আমরা নকল করে বলার চেষ্টা করেছি। আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি। আরেকজনে বলেছে, বহুজনে বলেছে, বাট কুড আই বি দ্য প্রক্লেমার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট? আমি কি হতে পারবো? আপনি কি হতে পারবেন? আরেকজন যদি রেডিও, টেলিভিশন অথবা যেখানে বলেন না কেন, ইউ ক্যান বি। আইনসম্মতভাবে আপনি হতে পারেন না, কারণ আপনার ঘোষণার কোনো দাম নাই। আপনি যদি কোথায় ঘোষণা দিয়ে থাকেন, হু আর ইউ, হাউ ইউ ক্যান বিন এম্পাওয়ার? আপনি তো এম্পাওয়ার হন নাই, আপনি তো ক্ষমতা প্রাপ্ত হন নাই। মালিকরা আপনাকে ক্ষমতা দেন নাই। কাকে দিয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং 70-এর নির্বাচন 7ই মার্চের ভাষণের পরে, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ট্রেন চলবে, বাস চলবে, লঞ্চ চলবে, আমাদের কর্মচারীদেরকে বেতন দিয়ে দিতে হবে। রেডিও, টেলিভিশন যদি আমার বক্তৃতা প্রচার না করা হয়, আপনারা কর্মচারীরা সেখানে যাবেন না। বঙ্গবন্ধুর কথা শোনা হয়েছিল? হয়েছিল। বঙ্গবন্ধুর কথা শুনছে, অর্থাৎ আনএনিমাসলি হি ওয়াজ দ্য এম্পাওয়ার্ড পারসন। অতএব বঙ্গবন্ধু ব্যতীত কারো ঘোষণা ঘোষক হিসাবে বলা এটা একটা উন্মাদের কাজ ছাড়া, উন্মাদের কথা ছাড়া কিছু হতে পারে না। আমরা যুদ্ধ করেছি। আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, ক্রসিং 30 কিলোমিটার, 30 মাইল হেঁটে আমি ভারতের কাপ্তি নদী পার হয়ে আমি কাঠালিয়া ক্যাম্পে গিয়েছিলাম। তারপরে দিয়া আপনার বড়মুড়া ক্যাম্পের ট্রেনিং নিয়েছি আমরা। কার নির্দেশে, কার কথায়? কোন সেনা কর্মকর্তার? হু ইজ হি? হাউ কুড ইট ক্যান বি ক্লেম? কোন সুস্থ মানুষের পক্ষে এরকম কথা বলা সম্ভব নয়। হতবাক হয়ে লক্ষ্য করেছি যে এরকম কথা আমাদের মাঝে বলা যায়, আমাদেরকে বলা হয়। আমরা কি মুখ্য আর উন্মাদ যে আমরা তাদের এই কথাগুলো শুনবো? শুনেছি আমরা। তারপরে
9 মাসের যুদ্ধের পরে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসলেন। স্বাধীনতার পরে বিজয় অর্জন করলাম আমরা। 30 লক্ষ লোক হারে আমরা যে কষ্ট পেয়েছি, যে ব্যথা পেয়েছি, হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে, বঙ্গবন্ধুকে দেখে, বঙ্গবন্ধুকে আসার পরে তাকে আলিঙ্গন করে বাঙালি জাতি সব কষ্ট, দুঃখ, বেদনা সব ভুলে গেছে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু আসলেন, অন্ন নাই, বস্ত্র নাই, খাদ্য নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, কোর্ট নাই, কাছারি নাই, ব্যাংক নাই, বিমা নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, কোনো কিছুই নাই। চট্টগ্রাম বন্দর অচল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু সাহসী মানুষ, উনি বললেন আমরা সব করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তিনি বললেন আমাকে 3 মাস 3 বছর সময় দেন, আমি ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য একটা উপযুক্ত জায়গায় নিয়ে যাব। 3.5 বছরের মাথায় যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, আমাদের 7.2% জিডিপি গ্রোথ। এটা আজকে আমরা এই সময় ওই 21 বছরে একটিবারও হয় নাই যারা নাকি বড় বড় কথা বলেছেন। তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। 21টি বছর পর্যন্ত আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা হলো, আমাদেরকে হত দরিদ্র মানুষে বানানো হলো। মানুষ রাস্তায় রাস্তায় বলে চিৎকার দিয়ে বলতো মা গো সারাদিন কিছু খাই নেই, আল্লাহর রাস্তায় 60টা বাদ দেন। এরকম জাতিতে রূপান্তরিত করলেন। সারা পৃথিবীর মানুষের কাছে ভিক্ষুকের জাতি আর মেসকিনের জাতিতে আমাদেরকে রূপান্তরিত করলেন। আর এই সময়ে আমরা এত বেদনা, এত কষ্ট, এত হারানোর পরও আমাদের সৌভাগ্য যে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সনে বাংলাদেশে ফিরে আসলেন। এসে আবার বাঙালি মানুষগুলোকে ঐক্যবদ্ধ করলেন। গ্রামগঞ্জে, হাটে বাজারে, রাস্তাঘাটে ঘুরে সবাইকে ঐক্যবদ্ধ করে আপনাদের অধিকারের কথা, আমাদের কষ্টের কথা, আমাদের সম্ভাবনার কথা, আমাদের পদনকশার কথা সব বললেন। আমরা তার নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হলাম। 96 সনে খতম ক্ষমতায় আসলেন আওয়ামী লীগ। 96 সনে প্রথম ক্ষমতায় এসে আওয়ামী লীগ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করলেন এবং বলে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, না হলে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। এত মানুষ একটা ছোট্ট ভূখণ্ডে আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার পরে কর্মসংস্থানের জন্য শিল্পায়ন করতে হবে। শিল্পায়নের জন্য বিদ্যুতের প্রয়োজন, গ্যাসের দরকার, এগুলার ব্যবস্থা করলেন। বললেন যে আমাদের স্বাস্থ্য সেবা যদি ঠিক না হয়, স্বাস্থ্যবান মানুষ যদি না হয়, তাহলে সে মানুষের জন্য সে ভালো কন্ট্রিবিউট করতে পারবে না, ভালো অবদান রাখতে পারবে না। কমিউনিটি ক্লিনিক করলেন। উনি 100% এনরোলমেন্টের কথা বললেন। সকল কুলি, মজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, কাজের মহিলা, তার সন্তানও স্কুলে যাবে, সবার 100% এনরোলমেন্ট, অর্থাৎ সবার জন্য ইউনিভার্সাল এডুকেশনের কথা বললেন শেখ হাসিনা বললেন, এবং সেটা করলেন। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পূর্ব শর্ত সেটা উনি জানতেন ভালো করে। সেজন্য রাস্তাঘাট, গ্রামগঞ্জে ব্রিজ, কালভার্ট ইত্যাদির পাশাপাশি পদ্মা ব্রিজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য সেদিন ব্যবস্থা করলেন। আমি সৌভাগ্যবান যে আমার নেত্রীর সাথে সেদিন আমি বিং এ ইয়াং মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ দি দেন টাইম আই হ্যাভ ভিজিটেড জাপান, এবং জাপান গভর্নমেন্ট আনএনিভার্সলি বলেছে যে আমাদেরকে সাহায্য করবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে ফাউন্ডেশন লে ডাউন করেছিলেন। কিন্তু পরে বেগম জিয়া সেরকম, অর্থাৎ এরকম অনেক অসংখ্য কাজ করেছেন। আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ একটা নতুন চমক দিয়ে তার নতুন আত্মপ্রকাশ করা আরম্ভ করলো 96 থেকে 2001 সাল শেখ হাসিনার নেতৃত্বে। আর আমাদের দারিদ্রতা কমলো, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। বিশ্ব তাকাই দেখতেছিলেন। এই সময় আবার ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র হয়েছে, অনেক লম্বা হবে তাই ব্যাখ্যা দিতে যাব না, আরেকদিন পারলে কখনো বলবো। দিস ইজ দ্য রিয়েলিটি। ষড়যন্ত্র হলো, আর ষড়যন্ত্রের সাথে সবাই এক হলেন, সবাই একজোট হলেন। 2001 সালে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া হলো না। তারপর ইতিহাস আপনাদের জানা, 2008 সালের 1 সাল থেকে 2008 সাল নির্বাচনের পূর্ব পর্যন্ত একটি কষ্ট তো আমাদের মনের মধ্যে আছে অবশ্যই। 30 লক্ষ লোক রক্ত দিয়েছে, যার নেতৃত্বে, যাকে পাওয়ার জন্য, যার নেতৃত্বের জন্য করেছেন, যিনি আমাদেরকে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন পূরণ তার পক্ষে সম্ভব হতো। তারকে হারিয়ে আমরা যে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, তার সম্বন্ধে অনেক কুৎসারটনা করা হয়েছে, ইতিহাস বিক্রি করা হয়েছে, মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সেই নেতাকে আমরা গর্বিত অবস্থায় নিতে চাই, তাকে সম্মানিত জায়গায় রাখতে চাই। তিনি যা বলছেন
পূর্ণাঙ্গ মানুষ, সচেতন মানুষ হিসাবে একজন জ্ঞান কর্ম পর্যালোচনার পক্ষে আমরা এই কথাটা বুঝতে পারি এবং জানি এবং বুঝে বিশ্বাস করি। অতএব বড় সার্থক হব এই বাংলাদেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছে বলে। আমরা বাঙালিরা বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন, বহু ব্যুরোক্রেট হয়েছে। আমাদের সচিব সাহেবরা আছেন, কয়জন সচিব ছিল বাঙালি, কয়জন মেজর জেনারেল ছিল না, না নোবডি ওয়াজ। আমরা হয়েছি। আমরা আজকে, আমি পাকিস্তান আমলে আমি স্কুলের ছাত্র ছিলাম, আই এম উইটনেস। কয়জন মানুষ প্যান্ট পরার মতো যোগ্যতা ছিল। আজকে শেখ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, আর প্রিয়নেত্রী নেতৃত্ব দেন বলে আজকে গ্রামে যান, হাটে যান, বাজারে সবাই প্যান্ট পরে বাজারে আসে, স্কুলে যায় ছেলে মেয়েরা স্কুল ড্রেস পরে। আজকে সবাই অন্তত তাদের অ্যাডুকেট আপনার নিউট্রিশন তারা পাচ্ছে। এরকম একটি অবস্থা আমরা তো স্বপ্ন দেখতেই পারি। আমরা তো আশা পূরণের কথাটা, আমাদের কাছে হতাশার কোনো কারণ নেই। আমরা তো উন্নত বাংলাদেশ হব এবং না হওয়ার মতো, কারণ যে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছে, সামনে এত কণ্টকাকীর্ণ পথ নাই। এখন আমরা সাহসী হওয়ার দরকার, আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদেরকে কাজ করতে হবে, তারা কাজ করতে হবে, সবাই মিলে কাজ করতে হবে, সব মানুষকে নিয়ে কাজ করতে হবে। নেত্রী 41 সালে উন্নত বাংলাদেশ করবেন এবং এর জন্য পঞ্চম 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এখন ঢুকতেছি। এবার সেখানে কথা বলা হলে সবাইকে এঙ্গেজ করতে হবে, আমরা সবাই মিলে কাজ করতে হবে। আমরা সবাই মিলে কাজ করতে হবে। এখন সবাই মিলে কাজ করতে হলে কোএক্সিস্ট আর সহাবস্থান করতে হবে। সহাবস্থান করতে হলে আপনার দায়িত্ব সংবিধানে বলা আছে, আপনার দায়িত্ব আইনে দেওয়া আছে, আমার দায়িত্ব আইনে দেওয়া আছে। ডোন্ট গো টু ডিবেট দিস থিংস। আর মানুষ হলো যে মূল, মানুষ হলো যে সেই রিক্সাওয়ালা হোক, সে কুলি হোক, মুজির হোক, তার সে বিহেভ করতে জানে না, আপনার সাথে অসম্মানজনক আচরণ করছে, সুন্দরভাবে আপনাকে বলে নাই। It is not his failure, it is the failure of us, those who are, we are ruling the country. আমরা তো তাকে এভাবে পর্যায়ে আনতে পারি নাই, আমরা তো সিভিলাইজ করতে পারি নাই, আমরা মর্যাদার জায়গায় নিতে পারি নাই। অতএব it is our responsibility we have to do. আমাদেরকে সেটা করতে হবে। সুশাসন কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি অধিকার আছে, কি অন্যায় করেছে একজন গ্রামের একজন বিধবা মা তার 2টা কন্যার সন্তানকে নিয়ে তাদের ইজ্জত রক্ষা করতে পারেন না, তার জমিটা রক্ষা করতে পারেন না, নেতাদের কাছে গিয়ে আশ্রয় পায় না, থানার কাছে গিয়ে আশ্রয় পায় না, তারপর রাস্তায় রাস্তায় ঘুরে কোর্ট কাছারি কোথায় কোনো রকম আশ্রয় না পেয়ে এরপরে রাস্তায় রাস্তায় ঘুরবে। এটার জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। এটার জন্য তো আমরা উন্নত বাংলাদেশের কথা বলি না। সবার জন্য সুবিচার হইতে হবে সব জায়গায়, যেখানে যেখানে আছে। আমরা কেন শপথ নিতে পারি না? আমরা শপথ নেওয়ার কারণে যদি 30 লক্ষ লোক রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারি, তাহলে কেন আমরা আজকে শপথ নিতে পারবো না? আমরা সকল কিছু ভুলে গিয়ে আমরা আমার বাংলাদেশের মানুষের সুশাসন কায়েম করব, ন্যায় প্রতিষ্ঠা করব এবং আমাদের দেশের উন্নতি করব। আমার দেশ এগিয়ে যাবে। আমাদের সিটি কর্পোরেশনে আমার 2 জন মেয়র নির্বাচিত, ঢাকা উত্তর দক্ষিণ, এবং আমি মনে করি সারা বাংলাদেশে অনেক অসংখ্য পৌরসভা আছে, সে সমস্ত জায়গাতে নির্বাচিত। ইদানিং কালে আমি প্রায় দেখি অনেক শিক্ষিত লোকজন আসছে। আমাদের শেখ ফজলুল তাপসের মতন মানুষ এবং আতিক সাহেবের মতন লোক যেখানে নাকি সিটি কর্পোরেশনের নেতৃত্ব দেয়, সেখানে তো সিটি কর্পোরেশন পিছিয়ে থাকতে পারে। সারা পৃথিবীতে এটা প্রমাণিত সত্য। আজকে বলে যে লোকাল গভর্নমেন্ট এম্পাওয়ারমেন্টের কথা বলে, কারা বলে? সারা পৃথিবীর মানুষ বলে। কি জন্য বলে? কারণ লোকাল গভর্নমেন্ট যদি এম্পাওয়ার না হয় তাহলে ওই দেশ আগাবে না। আমরা এখন যেখানে যাব সেখানে যেতে হলে আমাদেরকে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করতে হলে অর্থাৎ ক্ষমতা যেমনি থাকবে, ক্ষমতার ব্যবহারের মাধ্যমে তারা স্বনির্ভরশীলতা অর্জন করতে হবে। স্বনির্ভরশীলতা অর্জন করতে হবে। আমাকে কখনো কখনো সাংবাদিকরা প্রশ্ন করে, আপনারা সিটি গভর্নমেন্ট বানাই দেন না কেন? আর ওই সিটি গভর্নমেন্ট বানাই দেওয়ার ক্ষমতা হয়ে গেলে তো আমার মনে হয় একসময় হইতেও পারে, কিন্তু আপনি এখন আপনার সক্ষমতা অর্জন করেন। আপনি আপনার কর্মচারীদের বেতন দিতে পারছেন কিনা ঠিকভাবে, আপনি এখানে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করতে পারছেন কিনা। ওই আমাদের সচিব সাহেব আমাকে এসে রিপোর্ট দিলেন, স্পেনে একটা কনফারেন্সে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে একটা সিটি কর্পোরেশন তাদের মেট্রো রেল করেছেন, সাবওয়ে তারা করেছেন। আরেকখানে দেখা গেল এয়ারপোর্ট তারা চালায়, ওনার অফ দ্য এয়ারপোর্ট। তো সেই সক্ষমতা আপনি অর্জন করেন। এখন বলেন যে আমি তাহলে মানুষের উপর রেভিনিউ বাড়াই দিতে হবে, ট্যাক্স বাড়াইতে হবে। আপনি মানুষের আয় বাড়ান,
তারপর যে ট্যাক্স দেন, যদি 1000 টাকা আয় বাড়াইয়া যদি 100 টাকা নেন, আপনাকে কি মানুষ আপনার বিরুদ্ধে যাবে না পক্ষে থাকবে? আমার কেউ ওই পৌরসভার মেয়র সাহেবরা বলে আমি তো রেভিনিউ চাইলে তো আমার মানুষ ভোট দেবে না। আমি বললাম যে আপনার মস্তিষ্ক ঠিক নেই, মস্তিষ্ক ঠিক করে রাখবে। আপনি যদি মানুষকে যদি ইফ ইউ হ্যাভ এ রাইট কানেক্টিভিটি, তাকে যদি বুঝাইতে পারেন যে আমি আপনাকে 10,000 টাকা ইনকাম করে দিলাম, আর 10,000 টাকা এডিশনাল ইনকামের এগেনস্টে আপনি আমাকে 200 টাকা দেন, তাহলে কি মানুষ দেবে না? আমি যদি 10,000 টাকা পাই, অর্থাৎ রেভিনিউ আমাদের আর করতে হবে। এখানে গভর্নমেন্টের দায়িত্ব নাকি কোনো দারিদ্র মানুষ না, প্রত্যেকটা মানুষের ট্যাক্স দেওয়ার ক্ষমতা অর্জন করার জন্য ইনপুট দেবে গভর্নমেন্ট। গভর্নমেন্ট তার দারিদ্রতা বিমোচন করবে, গভর্নমেন্ট তাকে ব্যবস্থা করবে যাতে সে দারিদ্র না থাকে, তার যাতে ইনকাম জেনারেশন এই লেভেলে থাকে, সে যেন অনেক রেভিনিউ দিতে পারে। অর্থাৎ আমি ওইটা দেবো, সে আমাকে রেভিনিউ সামান্য সংখ্যক টাকা দেবে। ইন লেস দেন 1% or less than 2% আমাকে যদি টাকা দেয়, তাহলে তো সেখানে তার লস হবে না। হি উইল বি মোর স্কেল আপ ইন ইকোনমিক টার্ম, ইন স্কেল। আর এখানে আপনার অবস্থা ভালো হবে, অর্থাৎ ইনকাম বাড়াইতে হবে, সুশাসন কায়েম করতে হবে এবং উন্নয়নগুলো এভাবে হতে হবে। আমি আমার মন্ত্রণালয় 3 দিন আগে বলেছিলাম, আমি তো সব ব্যাপারে কথা বলি না, কিন্তু কোনো গুণগত মানের ব্যাপারে রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজ যদি করা হয়, it should not be spared anybody else whoever it is. গুণগত মান ঠিক হইতে হবে, রাষ্ট্রের সাথে প্রতারণামূলক কোনো প্রজেক্ট হবে না। এরপরে আমরা এখন উনি এখানে আসাতে আমি খুব সাহসী যে একজন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী শেখ মনির ছেলে, শেখ মনির সাহেব বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় ভাগিনা ছিলেন এবং যুবলীগ যিনি নাকি গঠন করে যুব সমাজকে সংগঠিত করে আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য যিনি কাজ করেন, তার সন্তান। অতএব তিনি বাংলাদেশের জন্য, ঢাকার জন্য কাজ করবেন এবং উন্নয়ন করবেন, এটাই আমরা স্বাভাবিক বলে আশা করি। ইতিমধ্যে আমি একটা বিষয় একটু অত্যন্ত দুঃখের সহিত, বেদনার সহিত বলতে হয়, যে মানুষটাকে বুকে ধারণ করে রাজনীতি করার জন্য সাহস পাই, শক্তি পাই, আজকে যখন নাকি দেখি বঙ্গবন্ধুর স্কালচারে ভাস্কর্যের মধ্যে আঘাত করে, এটা আমাদের হৃদয়ে আঘাত করা হয়, আমার হৃদয়ে আঘাত করা হয়। এটা বাঙালি জাতি কখনো কোনো অবস্থাতে মেনে নেবে না। নেত্রী শেখ হাসিনা আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। আমি মনে করি আজকের এই সময়ে নেত্রী শেখ হাসিনা যখন বলেছে কৃষকের ঘরের মাঠের ধান কেটে দেওয়ার জন্য, তখন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র, শিক্ষক সবাই গিয়ে কেটেছে। আজকে যদি এরকম কোনো পরিস্থিতি উদ্ভব হয় 1970-এর মতন, আবার গোটা জাতি আমি মনে করি এই সময়ে ঐক্যবদ্ধ। 71-এ যেভাবে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, যেই কোনো পরিস্থিতি, যে কোনো কুলাঙ্গারদেরকে মোকাবিলা করার জন্য বাঙালি জাতি আজকে বঙ্গবন্ধুকে অসম্মান করা কোনো অবস্থাতে কোনোভাবেই সহ্য করা হবে না। বঙ্গবন্ধুকে অসম্মান করলে বঙ্গবন্ধুর ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, আমরা যে উন্নত বাংলাদেশের এখন 2041 সালে উন্নত বাংলাদেশ করব বলি, সেই 2000 সালের ভিতরে বঙ্গবন্ধু বাংলাদেশকে সিঙ্গাপুর বানাই দিলেন। কিন্তু আমরা হারিয়েছি বঙ্গবন্ধুকে, ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। তাই এইটা আর বরদাস্ত করা হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমি সিটি কর্পোরেশন সহ আমাদের মন্ত্রণালয় এবং স্ব প্রতিষ্ঠানগুলা সবাই সম্মিলিতভাবে জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিন উন্নত বাংলাদেশ বানাবো এবং সুশাসন কায়েম করব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, সকল মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ সবার জন্য কল্যাণকর রাষ্ট্র হবে। যে স্বপ্নটা জাতির জনক দেখেছেন, সারা বিশ্বের মানুষ তাকে দেখবে আমরা বাঙালি জাতি, বীরের জাতি, গর্বিত জাতি, উন্নত জাতি। এই আশাবাদ স্বপ্ন দিয়ে আপনার সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।